এরপর আমরা একটু কভার করার চেষ্টা করি অনুক্রম এবং সাধারণ পদ কি। তার আগে আমরা একটু মেন বই থেকে দেখে আসি যে এই দুইটা অংশ নিয়ে কি কি লিখছে ওরা। বুঝতে হবে না, জাস্ট একটু ওভারভিউ। এই যে সিকোয়েন্স লেখা আছে অনুক্রম, এবং নিচে একটা মার্ক করা কিন্তু অনুক্রমের সংজ্ঞা লেখা আছে। তারপর পরের পেজে আরো কয়েকটা রাশি লেখা আছে। তারপর নিচে এগুলা নিয়ে আমাদের কিছু কাজ দিছে। চলো সবগুলো একটার পর একটা দেখে আমরা সলভ করি। এখানে আমি লিখে রাখছি ওই কি পয়েন্টগুলা, প্রত্যেক রাশি পূর্বের পদের সাথে কিভাবে সম্পর্কিত, এটা যেটা বোঝাবে সেটাকে অনুক্রম বলে। উদাহরণ দিয়ে বুঝাই বলি। আমি যদি এখানে লিখি 1 2 3 4 5 6, এখন যদি আমি জিজ্ঞাসা করি আমি কি লিখতেছি, তোমরা সবাই বলবা যে আপনি তো ন্যাচারাল নাম্বার লিখতেছেন। ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারটাকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা না? তাহলে এইটা হলো একটা অনুক্রম। সম্পূর্ণ অনুক্রমকে একটা সংক্ষিপ্ত পদ দ্বারা প্রকাশ করলাম, এইটাকে বলা হচ্ছে সাধারণ পদ। বুঝছি? আবার একটু দেখি। যদি আমি এখানে 2 4 6 8 10 চলতে আছে, এখানেও কিন্তু চলতেছিল। আমি যদি এখন জিজ্ঞাসা করি এইটা কি লিখছি, তোমরা সবাই বলবা যে এর একটা জোড় সংখ্যার সেট লিখছেন। জোড় সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করি? 2n। অর্থাৎ এইটা একটু ইলাবরেট ওয়েতে থাকবে, এইটা একটা সংক্ষিপ্ত পদে থাকবে, কিন্তু দুইটার মিনিং একই হবে। এখন একটু সংখ্যাগুলো দেখি যে প্রত্যেক রাশি পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত। অর্থাৎ এইখানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। 2 যদি চিন্তা করো, তার আগে কি 1, 1 বৃদ্ধি পেয়ে 2 হয়েছে, তারপর কি আরেক বৃদ্ধি পেয়ে 3 হয়েছে। এই যে একটার সাথে একটা রিলেশন, অর্থাৎ একটা সিকোয়েন্সে চলতেছে, এটাকে বলতেছি আমরা পূর্বের ও পরের পদের সাথে সম্পর্কটা বের করা। যেই সম্পর্কটা বের হয় সেটাকে বলা হচ্ছে অনুক্রম। এরকম কমা কমা আকারে থাকে। এইখানে কি রিলেশন? 4 কে যদি কাউন্ট করো, 2 এর থেকে কি ডিসটেন্স কত? 2। এখান থেকে ডিসটেন্স কত? 2। তাহলে এই যে একটা সিকোয়েন্সে চলতেছে, একটা ধারা, একটা সুন্দর ভাবে চলতেছে যে পূর্বপদ এবং পরপদের সাথে যে সম্পর্কটা, এটাকে বলতেছি আমরা অনুক্রম। ধারা বলে ফেলতেছিলাম, ধারা কি জিনিস এটা একটু পরে বলতেছি। এরপর যদি এইখানে দেখো, যে সূত্রের সাহায্যে অনুক্রমের যে কোনো পদের মান নির্ণয় করা যায় তাকে সাধারণ পদ বলে। যে সূত্রের সাহায্যে অনুক্রমের যে কোনো পদের মান নির্ণয় করা যায়, এই যে একটা সূত্র বা পদ, এইটা দিয়ে কি আমরা অনুক্রম নির্ণয় করতে পারি? পারি কিনা? যদি n এর জায়গায় আমি যদি পর পর নাম্বার গুলা বসাই, n এর মান কি 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5, তাহলে কি আমরা এইটা পাই না? প্রথম অংশটা পাই তো। এইখানে যদি n এর মানগুলা বসাই পর্যায়ক্রমে, তাহলে 2 into 1 এটা আসবে, 2 into 2, 2 into 3, 2 into 4 আসতেছে। তাহলে আলটিমেট আমরা কি পাই? 2 4 6 8, যেহেতু 4টা ডিজিট পর্যন্ত নিছি, তাহলে এটাই আসতেছে না। তাহলে হচ্ছে অনুক্রম হচ্ছে একটু বিস্তারিত লেখা থাকবে, এবং এইটার সংক্ষিপ্ত রূপটা হচ্ছে সাধারণ পদ। অর্থাৎ একটা কমন ফ্যাক্টর দিয়ে সম্পূর্ণ অনুক্রমটাকে আমরা নির্দেশ করতে পারবো। আচ্ছা, এখন যদি এটা যদি বুঝতে অসুবিধা হয় কারো, আমরা কিছু অনুক্রম দেওয়া থাকবে, সাধারণ পদে কনভার্ট করে দেখাবো। সাধারণ পদে দেওয়া থাকবে, আমরা অনুক্রমে কনভার্ট করে দেখাবো।
তাহলে আমাদের এই টাইপটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। চলো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করি। এই সলিউশন করার মাধ্যমে অনুক্রম আর সাধারণ পদের অংশটা ক্লিয়ার করে নিই। দেখো এইবার হচ্ছে এখানে কিছু অনুক্রম দেওয়া আছে, অনুক্রম গুলাকে আমাদের সাধারণ পদে প্রকাশ করতে হবে। দেখি পারি কিনা। আগে এটা দেখি, দেখার পর দেখো কি লেখা আছে। 1 3 5 7 9 বাংলা দিয়েই বললাম। তো দেখতে পাচ্ছ এইখানে পরের পদগুলো কি হবে বলতে পারবা? পজ করে চেষ্টা করো তো। দেখা যাচ্ছে যে এটা একটা বিজোড় সংখ্যা সিরিজ, তাহলে পরের পদটা কি হওয়া উচিত? 1 আছে, 3 5 7 9, তাহলে পরের পদটা কি হবে? 11। তারপরে পদটা, তারপরে পদটা কি? 13। এরকম করে চলতে আছে। তাই এইটাকে কি দ্বারা লিখলে এর সাধারণ পদটা আমরা পাবো? এইটা তো একটা মুখস্থ কথা থাকার কথা, কারণ এটা আমরা বাস্তব সংখ্যা পড়ছি, তার আগেও পড়ে আসছি। তাহলে এর সাধারণ পদটা কি? 2n-1। এটা তো আমরা জানি এই রিলেশনটা। এখন এইখানে যদি আমি n এর এই মানগুলা বসাই দিই, n এই n এর মান অর্থাৎ ন্যাচারাল নাম্বার, তাহলে কি আমাদের এই সিকোয়েন্সটা পাওয়া দরকার। একটু বসাই দিয়ে দেখি তো হয় কিনা। যদি n এর মান আমি 1 বসাই, -1 এটা ছিল। পরেরটা n এর জায়গায় 2 যদি বসাই, -1। তারপর n এর জায়গায় যদি আমি 3 বসাই, -1। এটা দেখি তো আসে কিনা। এখানে 2 -1 অর্থাৎ কি 1 চলে আসে, একবারে লিখলাম। এখানে কি 2 দুগুণে 4 আর -1 3। এখানে কত? 3 দুগুণে 6 -1 5। হ্যাঁ, এই সিকোয়েন্সটাই আমার আসতেছে, অর্থাৎ সাধারণ পদ 2n-1। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা দেখি। 1 5 9 13 17, 1 5 9 13 17। দেখি কোন মনে হচ্ছে এখানে কি আছে ডিস্টেন্সটা? এইখান থেকে ডিস্টেন্সটা গেছে হচ্ছে 4। এইখান থেকে 5 আর 4 এর 9 4। তারপর আবার 4, তারপর আবার 4, 4 4 করে বৃদ্ধি পাইছে। তার পরে পদটা কত হওয়া উচিত? সবাই বলতে পারবা? 21। তারপরে পদটা 25। তাহলে এইটা সাধারণ পদ কি হতে পারে? এইটা সাধারণ পদ কি হতে পারে? প্রতি ক্ষেত্রে 4 4 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হতে পারে? আমি যদি এখানে 4n নিই, 4 প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পাচ্ছে, 4n নিলাম। এখন যদি আমি এখানে বসাই, n এর মান যদি বসাই, তাহলে কি ওটা কি আসে কিনা দেখি। যদি আমি 1 বসাই, তাহলে 4 1 আস্তে আস্তে 4, কিন্তু প্রথম পদ আছে আমার 1। ঠিক আছে, হয় না। যদি আমি 3 মাইনাস করে দিই, 4n এর কাছ থেকে যদি 3 মাইনাস করে দিই, 3 মাইনাস করে দিলে আসছে 1। হ্যাঁ মিলছে, কিন্তু পরে পদগুলো কি মিলে? একটু ট্রাই করে দেখি। আমি যদি n এর জায়গায় যদি এবার 2 বসাই, তাহলে 4 দুগুণে কত হয়? 8। 8 থেকে যদি 3 মাইনাস দেই, তাহলে আমি পাচ্ছি 5। হ্যাঁ, পরে পদটা মিলছে। অর্থাৎ 3 নাম্বার পদটা যদি আমি ট্রাই করে দেখি, 3 যদি বসাই, 3 এর 12, 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে 9। হ্যাঁ মিলতেছে, তার মানে এইটা হচ্ছে আমার সাধারণ পদ। তাহলে কিভাবে নির্ণয় করলাম এটা কি বুঝতে পারছো? পরেরটা কাউন্ট করো। প্রথমে আছে 1, তারপর 4, তারপর 9 16। কি হচ্ছে বুঝা পাইছো? এইখানে 1 এর বর্গ কত? 1, 2 এর বর্গ কত? 4, 3 এর বর্গ কত? 9 এবং 4 এর বর্গ কত? 16। 1 স্কয়ার, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9। তাহলে পরের পদটা কত হবে? 5 এর উপর স্কয়ার 25। তারপর কি 6, 6 এর উপর 6 6 36।
এটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে সাধারণ পদটা কি হবে? n স্কয়ার, কি আসতেছে? n স্কয়ার। অর্থাৎ n এর মানগুলো যদি বসো 1 2 3 4 5, তাহলে আমি যদি n এর মানগুলো যদি পরপর বসাই তাহলে 1 আসতেছে, আসতেছে 2 দুগুণা 4, 3 তিরিকা 9 and 4 চোখ 16, আমরা পাইতেছি। অর্থাৎ n স্কয়ার হচ্ছে সাধারণ পদ, রাইট? এইবার দেখো লাস্টের পার্টটা, কিছু ভগ্নাংশ দেওয়া আছে। এখানে 1, তারপর 2 বাজছে, তারপর 3 বাজছে, 4 বাজছে, উপরে 1 1 করে বাজছে, নিচে 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে তারপর 1 বাজছে, তারপর 4 বাজছে, তারপর 5, তারপর 6। পরের পদগুলো কি হওয়া উচিত? এখানে যদি এটা তো চলতেই আছে, তাহলে পরের পদটা এখানে হওয়া উচিত কত? 6, নিচে 7, তারপর এখানে হওয়া উচিত কত? 7, পরের পদটা হওয়া উচিত 8। তার মানে আমি যদি এখানে এরকম করে লিখি, উপরে যদি থাকে n, নিচে তার সাথে n প্লাস 1, উপরে যদি থাকে n, নিচে আছে n প্লাস 1, তাহলে আমরা এই সিরিজটা পাই। ট্রাই করে দেখি, n এর মান যদি 1 বসাই তাহলে উপরে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 সমান সমান কত পাচ্ছি? 1 ডিভাইডেড বাই 2। প্রথম পদ পাইছি। দ্বিতীয় পদ, দ্বিতীয় যদি বসাই তাহলে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, 2 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, এইভাবে আমরা এই সিরিজটা কমপ্লিট করতে পাই। এগুলা প্রথম অবস্থায় একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে, কিন্তু এগুলা করতে করতে প্র্যাকটিস করতে করতে দেখা মাত্রই বলে দিতে পারবা। এটা নিয়ে তেমন কোনো বাকি কিছু থাকলো না, ঠিক আছে? তাহলে আমরা অনুক্রম থেকে সাধারণ পদ শিখলাম। এখন উল্টাটা দেখি, সাধারণ পদ যদি থাকে তাহলে অনুক্রম কিভাবে নির্ণয় করব? এইবার দেখো এইখানে 5টা ম্যাথ দেওয়া আছে, সাধারণ পদ দেওয়া আছে, আমরা অনুক্রমে প্রকাশ করব। এগুলা তোমাদের বইয়ের কাজের যে অংশ আছে ওইখানে এই ম্যাথগুলো দেওয়া আছে। অনুক্রম বানাইতে হবে, অনুক্রম। আমি যদি একজন পিছন থেকে কোশ্চেন করলো যে ভাই ন্যাচারাল নাম্বারকে তো আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি, বড় হাতের এন দ্বারা, এইখানে ন্যাচারাল নাম্বার ছোট কেন, ছোট হাতের কেন? আচ্ছা, সহজ একটা অ্যান্সার দিই, সেটা হচ্ছে এই ন্যাচারাল নাম্বারটা পুরো সেটটাকে বোঝায়। এই এনতে বড় হাতের যে ন্যাচারাল নাম্বারটা 1 থেকে শুরু করে পুরো সেটটাকে নির্দেশ করে। আর এই ছোট হাতের এন ওই ন্যাচারাল নাম্বারে কয়েকটা এলিমেন্ট আমরা ইউজ করতেছি, বুঝছি কি? সম্পূর্ণ সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং ওইখান থেকে আমরা তো সবগুলা এন নিচ্ছি না, 4 5 6 ঘর পর্যন্ত নিচ্ছি, ওইখানকার কয়টা এলিমেন্ট ইউজ করতেছি। তো এই জন্য এইটাও হচ্ছে ন্যাচারাল নাম্বার, কিন্তু ন্যাচারাল নাম্বার কয়েকটা এলিমেন্ট। আশা করি বুঝতে পারছো। এখন এন এর এখানে পর্যায়ক্রমে নাম্বারগুলো বসাবো। যদি আমি এখানে বসাই 1/1, 1 থেকে শুরু ন্যাচারাল নাম্বার, তারপর কি 1/2, কমা, কমা তো থাকতেই হবে, তারপর 3, তারপর 4, এরকম করে চলতেই থাকবে ইনফিনিটি টাইম। অর্থাৎ আমরা যে ফাইনাল যে অনুক্রমটা পাবো বা সিকোয়েন্সটা পাবো সেটাকে যদি আমি একটু গুছাই লিখি তাহলে হচ্ছে 1, তারপর হচ্ছে হাফ, 1/3, 1/4। এটা হচ্ছে আলটিমেট ফাইনাল অ্যান্সার। এইখানে যদি আমি এন এর মানগুলো 1 থেকে শুরু করি, 1 minus 1 ডিভাইডেড বাই 1 plus 1, এটা একটা। তারপর যদি 2 বসে, 2 minus 1 ডিভাইডেড বাই 2 plus 1, কমা, তারপর 3 minus 1 ডিভাইডেড বাই 3 plus 1, কমা, তারপর হচ্ছে 4 minus 1 ডিভাইডেড বাই 4 plus 1। আলটিমেট অ্যান্সার কি আসে? তাহলে এখানে 1 থেকে 1 মানে 0, 0 তো ভাগ দিলে এখানে কত চলে আসবে? কত?
0 0। তারপর এখানে এই পার্টটায় 2 থেকে 1 বাদ দিলে 1 আর 3 1/3 আসছে। পরেরটা যদি আমি বাদ দিই 3 থেকে 1 তাহলে 2, নিচে হচ্ছে 4। এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করা গেলে হচ্ছে হাফ। সহজ ছিল জিনিসগুলা। এখানে 4 থেকে 1 বাদ দিলে 3, তারপর হচ্ছে আচ্ছা আলটিমেট অ্যান্সার এইটা, এবং এখানে এই ডট ডট চিহ্নগুলো থাকবে। পরেরটা দেখি এখানে কি বলছে। 1 2 এর উপর পাওয়ার যদি 1 বসাই, এই যে n এখানে দেওয়া আছে, মানগুলো যদি বসাই 2 এর উপর স্কয়ার, পরেরটাতে 2 এর উপর কিউব, কমা 2 এর উপর 4 চলতে আছে। তাহলে এখানে আসছে কি প্রথমে আলটিমেট অ্যান্সার, সেটা হচ্ছে হাফ। পরেরটা হচ্ছে 2 এর উপর স্কয়ার যেতে হলে 1/4, কমা 1/8, এবং 8 দুগুণা কত হয়ে যায় 16, 1/16 চলতে আছে। এইখানেও একটু দেখি কঠিন মনে হতে পারে। আমরা তো এটা জানি যে যদি নেগেটিভের উপর স্কয়ার থাকে তাহলে কি হয়ে যায়, জোর হয়ে যায়, জোড়া পাওয়ার। যদি জোড়া পাওয়ার থাকে তাহলে অ্যান্সার কি আছে, জোর। আর যদি পজিটিভের উপর নেগেটিভের উপরে যদি বেজোড়া পাওয়ার থাকে তাহলে অ্যান্সার আসে বিজোড়। এটা তো আমরা জানি, ছোট ক্লাসে পড়া। তাহলে এইখানে যদি মানগুলো বসাই, নেগেটিভ 1 এর উপর যদি 1 + 1 বসাই, তারপর এখানে 1 ডিভাইডেড বাই কত 1 + 1, কমা নেগেটিভ 1 এর উপর 2 + 1, তাহলে 2 ডিভাইডেড বাই 2 + 1। আরেকটা নিই, নেগেটিভ 1 এর উপর 3 + 1, এখানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 3 + 1 চলতে আছে। তাহলে আলটিমেট এটাকে যদি গুছাই লিখি, তাহলে এইখানে হচ্ছে জোড়া পাওয়ার 2, এই নেগেটিভ 1 দিয়ে সম্পূর্ণ পার্টটাকে গুণ করে দিলে কত হয়ে যায়, নেগেটিভ হাফ। না না, জোড়া পাওয়ার না, নেগেটিভ কেন আসবে, নেগেটিভ তো থাকবে না আর। এই যে এটাকে যদি ভাঙায় লিখি তাহলে এটা হয় না, ইন্টু 1 আর নিচে 2, এটা জোড়া পাওয়ার, তাহলে 1 থাকতেছে, ইন্টু হাফ, তাহলে হচ্ছে হাফ। তাহলে এই যে হাফ। পরেরটা এই যে 3 আসতেছে, 3 মানে কি নেগেটিভ, নেগেটিভ 1 থাকতেছে, তাহলে এই পার্টটার সাথে নেগেটিভ গুণ, তাহলে 2 ডিভাইডেড বাই 3 বুঝছে। লাস্ট পার্টটা দেখি, কমা, কমা হচ্ছে এখানে 4 জোড়া পাওয়ার, তাহলে নেগেটিভ 1 এ আসতেছে, তাহলে 3 ডিভাইডেড বাই 4 জোড়া পাওয়ার, তার মানে নেগেটিভ 1টা উঠে গেল, তাই পজিটিভ পার্টটা 3/4 ডট ডট চলতে আছে। বুঝছি। এগুলা একটা কাজ করব, যখন এই অংশগুলো সলিউশন করা শুরু করবা, প্রথমেই প্রথমেই আগে নিজে নিজে ট্রাই করবা, তারপর এই উত্তরের সাথে মিলাবা। লাস্টে আছে n ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা একটু কমপ্লিকেটিভ, তারপর একটু দেখাই দিই n ফ্যাক্টোরিয়ালটা কি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, এটাকে একটু আগে বুঝি। এই পার্টগুলো তো শেষ আমাদের। ফ্যাক্টোরিয়াল হলো যে সহজ ভাষায় যদি বুঝি, ফ্যাক্টোরিয়াল এইটা হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করে, আর নিজের সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলো গুণ। অর্থাৎ আমি যদি 5 ফ্যাক্টোরিয়াল লিখি, ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলো পর্যায়ক্রমে গুণ, তাহলে 5 থেকে নিচের সংখ্যাগুলো কি কি, 4 ইন্টু 2, নট 2, 3 ইন্টু 2 ইন্টু 1। যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে আসবে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু
3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ নিজের থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ অবস্থায় থাকবে। ওকে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল 1ই হয়, আরেকটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, এটা একটু ব্যতিক্রম। এটা নিয়ে তোমরা ডিটেলসে পড়াশোনা করবা, বিন্যাস ও সমাবেশ একটা চ্যাপ্টার আছে এইচএসসি তে, সেখানে বিস্তারিত শিখে নিও। আপাতত আমরা এটা সলভ করি। এখানে n ফ্যাক্টোরিয়াল বলছে, n কি ন্যাচারাল নাম্বারগুলো যদি আমি বসাই এখানে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, কমা 4 ফ্যাক্টোরিয়াল, ডট 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 চলতেই আছে, রাইট? এখন 1 ফ্যাক্টোরিয়াল কি 1ই হবে, 2 ফ্যাক্টোরিয়াল কি তার নিচের সংখ্যা পর্যন্ত গুণ, 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 2 3 ইন্টু 2 ইন্টু 1, চলতে আছে ডট ডট। তাহলে আলটিমেট অ্যান্সার আসে 1, এখানে হচ্ছে 2, 3 দুগুণা আছে 6, এখানে আছে 3 এ 4 এ 12, 12 দুগুণা 24। তাহলে এইটা হচ্ছে সাধারণ পদ n ফ্যাক্টোরিয়াল, তার অনুক্রম হচ্ছে এটা। তাহলে বসছি, তাহলে এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের অনুক্রম ও সাধারণ পদ। আশা করি দুইটা কনসেপ্ট খুব ভালোভাবে তোমাদের আয়ত্ত হয়েছে। এর পরবর্তী ধারা কি এটা আমরা একটু দেখি।